হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। জলদস্যু বা জলের ডাকাতদের কথা তো প্রায় শুনে থাকি, যারা সমুদ্রের বড় বড় জাহাজ ডাকাতি করে থাকে। আর এদের মধ্যে সবার উপরে হচ্ছে সোমালিয়া উপকূলের ভয়াবহ জলদস্যুরা। ঠিক তেমনি আজকের এই ভিডিওতে আমরা এমন একটি মুভি সম্পর্কে দেখব যেখানে একটি জাহাজ সোমালিয়ার ভয়াবহ জলদস্যুদের কবলে পড়ে এবং সেই জাহাজের ক্যাপ্টেন তার তুখোর বুদ্ধি আর সাহস দিয়ে কিভাবে তার জাহাজ এবং নিজেকে রক্ষা করলো তাই আমরা দেখব। তো আজকের এই অসাধারণ মুভিটির নাম হচ্ছে ক্যাপ্টেন ফিলিপস। আর বলা বাহুল্য, এটা কিন্তু কোনো কাল্পনিক মুভি নয়, একদম সত্য ঘটনার উপর নির্মিত, যা ক্যাপ্টেন ফিলিপসের সাথে ঘটেছিল। মুভির শুরুতে দেখানো হয় রিচার্ড ফিলিপসকে। ইনি মূলত ক্যাপ্টেন ফিলিপস। তিনি ছিলেন আমেরিকান একটি কার্গো শিপের ক্যাপ্টেন, যা ছিল আমেরিকান নেভির অন্তর্ভুক্ত। তো বরাবরের মতো এবারও ক্যাপ্টেন ফিলিপস কিছু মাল সামানা এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে দেখানো হয় সোমালিয়ার একটি উপকূলীয় অঞ্চলে বেশ কিছু জলদস্যুরা বসবাস করছে। এরা তাদের আয় রোজগার এবং খাদ্যের জন্য বড় বড় জাহাজ লুটপাট করে, আর এদের উপর রয়েছে কিছু প্রভাবশালী মাথা যারা এদের কন্ট্রোল করে এবং অর্থের লোভ দেখিয়ে বড় বড় জাহাজ ডাকাতি করায়। ওইদিকে ক্যাপ্টেন ফিলিপস জাহাজে এসে পৌঁছায়। তখন সে জাহাজের সকল ক্রুদের সাথে পরিচয় হয়ে কোন পথে কিভাবে জাহাজ নিয়ে যাবে সেই পরিকল্পনা করছিল। আর জাহাজটি এখন আছে ওমানের সালালাহা বন্দরে। এখান থেকে জাহাজটি যাবে কেনিয়ার মোম্বাসা বন্দরে। এরপরে সব প্রস্তুতি সেরে ক্যাপ্টেন ফিলিপস তার সুবিশাল জাহাজ নিয়ে রওনা হয়। অন্যদিকে সেই সোমালিয়ার জলদস্যুরা লুটপাট করার জন্য জাহাজ খুঁজতে বেরিয়ে পড়েছে এবং খোঁজাখুঁজির পরে তারা দূরে একটি বিশাল জাহাজ দেখতে পায়। এইদিকে ক্যাপ্টেন ফিলিপস জাহাজকে বিপদমুক্ত রাখতে জাহাজের নিরাপত্তা আরেকবার ভালোভাবে দেখে নিচ্ছিল, কিন্তু তার কিছুক্ষণ পরই সে জাহাজের রেডারে দেখতে পায় দুটি ছোট ছোট নৌকার মতো কিছু একটা তাদের পিছু নিয়েছে। তখন সে বিষয়টা নিশ্চিত করার জন্য দূরবীন দিয়ে দেখে ওইগুলো আসলেই নৌকা কিনা। তো সে দেখতে পায় সত্যিই দুটি ছোট ছোট নৌকা তাদের পিছু নিয়েছে। আর এটা দেখে ক্যাপ্টেন ফিলিপস স্পষ্টভাবে বুঝতে পারে তাদের সামনে কোনো একটি বিপদ অপেক্ষা করছে, কারণ সে আগে থেকেই জানতো তারা যে পথ দিয়ে যাবে ঠিক সেখানেই ঘোরাফেরা করে সোমালিয়ার ভয়ঙ্কর জলদস্যুরা। আর তাই সে ইঞ্জিন রুমে খবর দিয়ে জাহাজের স্পিড বাড়িয়ে দিতে বলে এবং জাহাজটি অন্যদিকে ঘুরিয়ে নিতে বলে। কিন্তু এতেও বিপদ কমেনি দেখে ক্যাপ্টেন আমেরিকান নেভি অন্তর্ভুক্ত ইউএস ইমার্জেন্সিতে কল করে তাদের কাছে সাহায্য চায়, কিন্তু অপর প্রান্ত থেকে তারা ক্যাপ্টেনকে জানায় সাহায্য পাঠাতে কিছুটা দেরি হবে। অন্যদিকে ওই জলদস্যুরা জাহাজের খুব কাছাকাছি চলে এসেছিল। তারা দুটি নৌকায় মোট 8 জন সদস্য ছিল এবং তাদের সাথে আছে অত্যাধুনিক সব রাইফেল। আর তারাও দূরবীন দিয়ে জাহাজের উপর নজর রাখছিল এবং তাদের সাথে কিন্তু ওয়াকিটকিও ছিল। আর এই জলদস্যুদের একজন দলনেতা ছিল যার নাম ছিল মিউস। এরপরে জলদস্যুরা যখন প্রায় আধা কিলোমিটারের মধ্যে চলে এসেছিল তখন ক্যাপ্টেন জাহাজকে ফুল স্পিডে চালানোর নির্দেশ দেয়। মূলত ক্যাপ্টেনের একমাত্র উদ্দেশ্যই ছিল যে করেই হোক জাহাজকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করা। কিন্তু এরপরও অবস্থা খারাপ দেখে ক্যাপ্টেন একটি সুন্দর বুদ্ধির খেলা খেলে। ক্যাপ্টেন জানতো যে জলদস্যুদের কাছে ওয়াকিটকি আছে, তাই এখন কোনো কথা ওয়াকিটকিতে বললে তা ওই জলদস্যুরাও শুনতে পাবে। তাই ক্যাপ্টেন আবারও সেই ইউএস ইমার্জেন্সিতে কল করে এবং আবারও তাদের কাছে সাহায্য চায়। কিন্তু এবার সে সাহায্য চেয়ে কিছুক্ষণ চুপ থেকে মুখে হাত দিয়ে ভিন্ন কণ্ঠে বলেন তাদের সাহায্য করার জন্য 5 মিনিটের মধ্যেই হেলিকপ্টার যাচ্ছে। আর এই কথা ওয়াকিটকির মাধ্যমে জলদস্যুরাও শুনতে পায়। তখন তারা এই কথা শুনে ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং আকাশের দিকে তাকিয়ে দেখতে থাকে। আর এর কিছুক্ষণ পরে জলদস্যুদের একটি নৌকা ভয় পেয়ে তাদের নৌকা নিয়ে পালিয়ে যায়। আর এতে করে ক্যাপ্টেনের বুদ্ধি কিছুটা কাজে লাগে। তবে ওইদিকে একটি নৌকা পালিয়ে গেলেও আরেকটি নৌকায় যে জলদস্যুরা ছিল তারা কিন্তু পালায় না, উল্টো তারা এই উত্তাল সমুদ্রে আরো তীব্রভাবে জাহাজের দিকে এগিয়ে আসতে থাকে। আর এটা ক্যাপ্টেন রাডারের সাহায্যে দেখছিল। কিন্তু তখনই তাদের সাথে ঘটে যায় একটি আশ্চর্যকর ঘটনা। দেখা যায় জলদস্যুদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। মানে এমন একটা সিরিয়াস মোমেন্টে এমন একটা ঘটনা ঘটে যাবে যা আসলেই রোমাঞ্চকর। তো এদিকে জলদস্যুরা আপ্রাণ চেষ্টা করছিল তাদের নৌকার ইঞ্জিনটি ঠিক করার, কিন্তু তারা কোনোভাবে সেটা ঠিক করে উঠতে পারে না। ফলে জাহাজের সাথে তাদের দূরত্ব বাড়তে থাকে। আর এই সবই ক্যাপ্টেন জাহাজ থেকে দেখছিল। তখন সে একটু চিন্তামুক্ত হয়ে জাহাজে থাকা সকল সদস্যদের সাথে এই বিষয়টি শেয়ার করলেন। কিন্তু ওইদিকে ওই জলদস্যুরা কিন্তু এখনো হার মানেনি। তারা পরের দিন সকালে আবারও ওই জাহাজ লুট করার জন্য এগিয়ে আসতে থাকে। তবে এবার একটি মাত্র নৌকাই ছিল। তখন ক্যাপ্টেন আবারও ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সে ভেঙে না পড়ে সমুদ্রে থাকা কোস্ট গার্ডদের এই বিষয়টি জানায় এবং তার সাথে সাথে সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে এবারও চেষ্টা করে জাহাজকে রক্ষা করার জন্য। তাই সে জাহাজের পাশে থাকা প্রেসার পাম্পের জল ছেড়ে দিয়ে জাহাজের
স্পিড একদম বাড়িয়ে দেয়। কিন্তু ওইদিকে জলদস্যুরা জাহাজের একেবারে কাছে চলে এসেছিল, যার কারণে তারা জাহাজে থাকা সকল ক্রুদের উপর গুলি চালাতে থাকে। এবং তার কিছুক্ষণ পর দেখা যায় ওই জলদস্যুরা জাহাজের সাথে মইয়ের মতো কিছু একটা লাগিয়ে জাহাজে উঠতে থাকে। তবে ক্যাপ্টেন ফিলিপস কিন্তু এত সহজেই হার মানার লোক নয়। তখন সে করে কি, জাহাজে যত সদস্যরা ছিল তাদের সকলকে ইঞ্জিন রুমে পাঠিয়ে দেয় এবং তাদের বলে জাহাজের ইঞ্জিনটি বন্ধ করে দিতে। আর সে এও বলে, আমি যতক্ষণ না তোমাদের কোনো সংকেত দিচ্ছি ততক্ষণ তোমরা কিন্তু ইঞ্জিন রুম থেকে বের হবে না। এরপরে ক্যাপ্টেন ফিলিপস তার সাথে দুজন ক্রুকে নিয়ে কন্ট্রোল রুমে থেকে যায় এবং সে সবাইকে সাহস দেয় যাতে কেউ ভয় না পায়। এরপরে সেখানে জলদস্যুরা এসে তাদেরকে বন্দি করে ফেলে। এখন জলদস্যুদের সর্দার মানে মিউস সে ক্যাপ্টেনকে সরাসরি বলে দেয় তারা এই জাহাজের সকল মালপত্র এবং অর্থ লুট করতে এসেছে। তখন মিউস ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে এই জাহাজে কি কি রয়েছে। উত্তরে ক্যাপ্টেন বলে এই জাহাজে খাবার এবং $30,000 ছাড়া আর কিছুই নেই। এখন তোমরা যদি চাও সেগুলোই নিতে পারো। আর জাহাজের ইঞ্জিন যেহেতু আগেই পরিকল্পনা করে বন্ধ করে দিয়েছে, তাই ক্যাপ্টেন তাদের বলে জাহাজ ফুল স্পিড করায় জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। কিন্তু তখন মিউস ক্যাপ্টেনকে বলে সে যেন জাহাজের সকল সদস্যদের এখানে আসতে বলে। তো ক্যাপ্টেন ফিলিপস তার কথা মতো ফোন দিয়ে একটু অভিনয় করে, মানে সে তার ক্রুদের কোনো সংকেত দেয় না, ফলে সেখানে কেউই আসে না। তখন মিউস রেগে গান পয়েন্ট করে ক্যাপ্টেনকে বলে সকল সদস্যরা যদি এখানে এই মুহূর্তে না আসে তাহলে আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো। কিন্তু ক্যাপ্টেন ফিলিপস এতেও ভয় পায় না, কারণ সে কোনো মতেই চাচ্ছিল না তার জাহাজের সদস্যরা কোথায় আছে এটা জলদস্যুরা জানুক। তাই সে জলদস্যুদের এটা বোঝানোর চেষ্টা করে বাকি সদস্যরা কোথায় আছে এটা সে জানে না। কিন্তু তখন মিউস বলে সে পুরো জাহাজ তল্লাশি করতে চায়। তখন ক্যাপ্টেন তাদের এ প্রস্তাবে রাজি হয়ে যায়। তবে ক্যাপ্টেন ছিলেন প্রচন্ড বুদ্ধিমান একজন লোক। সে যেমন ঠান্ডা মাথায় জলদস্যুদের সাহায্য করছিল, ঠিক তেমনি ওয়াকি টকিও অন করে রেখেছিল যাতে করে তার এবং জলদস্যুদের সকল কথা জাহাজের বাকি সদস্যরাও শুনতে পায়। এরপরে ক্যাপ্টেন ফিলিপস মিউস এবং তার এক সঙ্গীকে নিয়ে পুরো জাহাজ তল্লাশি করে, কিন্তু তারা কাউকেই খুঁজে পায় না। তবে এরপরেই মিউস জাহাজের নকশা দেখে ইঞ্জিন রুমে যেতে চায়, কিন্তু ক্যাপ্টেন ফিলিপস তো জানতেন ইঞ্জিন রুমেই তার সকল সদস্যরা লুকিয়ে আছে। তাই ক্যাপ্টেন একটু বুদ্ধি খাটিয়ে তাদের বলে ইঞ্জিন রুমে যাওয়ার আগে আমাদের জল নিতে যাওয়া উচিত, কারণ ইঞ্জিন রুমে আলো বাতাস নেই। তাই ক্যাপ্টেন ফিলিপস তাদের নিয়ে জল আনতে রান্নাঘরে যায়, আর সে সেখানে গিয়ে দেখে তার একজন সহকর্মী সেখানে লুকিয়ে আছে। তাই ক্যাপ্টেন ফিলিপস এবারও বুদ্ধি খাটিয়ে জলদস্যুদের বলতে থাকে তোমরা খালি পায়ে আছো, তাই একটু দেখে শুনে হাঁটাহাঁটি করো। মানে এই কথার মাধ্যমে সে তার সহকর্মীদের বোঝাচ্ছিল জলদস্যুদের পায়ে কোনো জুতা নেই এবং তারা আস্তে আস্তে ইঞ্জিন রুমের দিকে এগিয়ে আসছে। তো এই কথা শোনার পরে ইঞ্জিন রুমে থাকা জাহাজের সদস্যরা দরজার সামনে অনেকগুলো কাচের টুকরো ফেলে রাখে এবং জলদস্যুরা ইঞ্জিন রুমে পা রাখতেই একজনের পায়ে কাঁচ লেগে আহত হয়ে যায়। কিন্তু এরপরও জলদস্যুদের সর্দার মিউস এই বিষয়টি পাত্তা না দিয়ে সে ইঞ্জিন রুম তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অন্যদিকে জাহাজের আরেকজন সদস্য ওয়াকিটকির মাধ্যমে ক্যাপ্টেন ফিলিপসের সংকেত শুনে জাহাজে থাকা জেনারেটর অফ করে দেয় যাতে করে সবকিছু অন্ধ হয়ে যায়, আর এতে করে কেউ জলদস্যুদের হাতে ধরা পড়বে না। এরপরে অন্ধকার রুমে ফিলিপস মিউসকে বলে এই অন্ধকারে তুমি কাউকেই খুঁজে পাবে না, আর তাছাড়া তোমার একজন সদস্য আহত হয়ে আছে, তাই এখন আগে ওর চিকিৎসার দরকার, তা না হলে কিন্তু ওর বড় কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে। এ কথা শুনে মিউস তার সদস্যদের সাথে ক্যাপ্টেন ফিলিপসকে কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয়, আর সে সেখানে থেকে যায় পুরো ইঞ্জিন রুমটি ভালোভাবে তল্লাশি করার জন্য। কিন্তু তখনই সুযোগ বুঝে ইঞ্জিন রুমে লুকিয়ে থাকা জাহাজের কর্মচারীরা মিউসকে বন্দি করে ফেলে। এরপরে কন্ট্রোল রুমে থাকা সকল জলদস্যু এবং ফিলিপস ওয়াকিটকির মাধ্যমে মিউসের চিৎকার শুনতে পায়। তখন মিউস তাদের বলে ইঞ্জিন রুমে থাকা জাহাজের কর্মচারীরা তাকে বন্দি করে ফেলেছে, তাই এখন তারা আত্মসমর্পণ করে এখান থেকে চলে যাবে। তখন ক্যাপ্টেন ফিলিপস মিউসকে বলে তোমাদের কাছে যেহেতু কোনো নৌকা নেই, তাই আমরা তোমাদের ছোট একটি নৌকা দেব, আর জাহাজে যে $30,000 রয়েছে তোমরা চাইলে সেই টাকাটা নিতে পারো। টাকা নিয়ে আমাদের জাহাজকে মুক্ত করে তোমরা এখান থেকে চলে যাও। তো ক্যাপ্টেনের এই প্রস্তাবে মিউস রাজি হয়ে যায়। এরপরে তারা সবাই ছোট নৌকাটির সামনে জড়ো হয়, কিন্তু তখন জলদস্যুদের মধ্যে একজন ক্যাপ্টেনকে নিয়ে ওই নৌকায় প্রবেশ করতে চায়, কারণ ওই নৌকার সকল সিস্টেম ক্যাপ্টেন ফিলিপস ছাড়া আর কেউই জানতো না। তাই না চাইলেও ওই নৌকার সকল সিস্টেম বুঝিয়ে দেওয়ার জন্য সে জলদস্যুদের সাথে যায়। এরপরে তাদের সকল সিস্টেম বুঝিয়ে দেওয়ার পরে ক্যাপ্টেন ওয়াকিটকি দিয়ে মিউসকে নৌকার ভিতর পাঠাতে বলে। কিন্তু এখানে আমরা দেখতে পাই মিউস ক্যাপ্টেনের সাথে বাটপারি করে, মানে সে নৌকায় আসার পরে ক্যাপ্টেনকে আঘাত করে তাকে বন্দি করে ফেলে এবং তারপরে জাহাজ থেকে ক্যাপ্টেন সহ নৌকাটি নিয়েই তারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। এরপর তারা সোমালিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। ওইদিকে এমন ঘটনায় জাহাজের অন্য সদস্যরা অবাক হয়ে যায় এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওই নৌকাটি ক্যাপ্টেনকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এরপরও তারা হাল না ছেড়ে তারা সব জায়গায় খবর পাঠিয়ে দেয় এবং তারা সিদ্ধান্ত নেয় যতক্ষণ না পর্যন্ত নেভি সেনারা আসছে ততক্ষণ তারা ওই নৌকাটিকে ফলো করবে। ওইদিকে নেভির হেডকোয়ার্টার থেকে
ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করার জন্য যথেষ্ট চেষ্টা করতে থাকে। আর এই জন্য তারা সেখানে একটি নৌজাহাজ পাঠায়। ক্যাপ্টেনকে যে করেই হোক ওই জলদস্যুদের হাত থেকে বাঁচাতে হবে। তাই জলদস্যুদের ওই নৌকাটি সোমালিয়ায় যাওয়ার আগেই তাদের ধরতে হবে, কারণ তারা যদি একবার সোমালিয়ায় পৌঁছে যায় তাহলে ক্যাপ্টেন ফিলিপসকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। ওইদিকে জলদস্যুরা ক্যাপ্টেন ফিলিপসকে নিয়ে আস্তে আস্তে তাদের গন্তব্যস্থানে যেতে থাকে। আর আমরা তখন দেখি মিউজ তার উপরে যেই সর্দার ছিল তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। ওইদিকে আবার আমেরিকান নেভি বাহিনীরা ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করার জন্য কাজ চালাতে থাকে। আর এক পর্যায়ে তারা জাহাজ নিয়ে ওই জলদস্যুদের নৌকাটিকে ঘিরে ফেলে। এরপর তারা জলদস্যুদের সাথে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করে, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও এবং এখান থেকে চলে যাও। তখন মিউজ তাদের বলে, আচ্ছা ঠিক আছে, আমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দেব, কিন্তু এর বদলে আমাদের $10 মিলিয়ন দিতে হবে। তখন নেভির পক্ষ থেকে জানানো হয় এত টাকা আনতে বেশ কিছুটা সময় লাগবে। ততক্ষণ তারা জলদস্যুদের খাদ্য এবং খাবার জল দিতে চায়, কারণ তাদের কাছে এসব ছিল না। তখন মিউজ তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরে কিছু নেভি বাহিনী খাবার এবং জল নিয়ে ছোট্ট একটি নৌকায় করে জলদস্যুদের নৌকার কাছে আসে। তখন তারা জলদস্যুদের বলে, আমরা তোমাদের এই খাবার এবং জল দিচ্ছি, এর বিনিময়ে আমরা ক্যাপ্টেন ফিলিপসকে একবার দেখতে চাই যে সে ঠিক আছে কিনা। ওই দিন রাতের বেলা স্পেশাল কমান্ডো স্নাইপার ফোর্সের সদস্যরা প্লেন থেকে প্যারাশুটে করে নেভির জাহাজে নামে। মূলত তারা একটি বিশেষ মিশন করে ক্যাপ্টেনকে উদ্ধার করতে এসেছিল। এরপরে রাতে ক্যাপ্টেন ফিলিপস বাথরুমে যাওয়ার নাম করে বাইরে আসে এবং তার সাথে একজন জলদস্যুও আসে। আর তখন সে সুযোগ বুঝে সেই জলদস্যুকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেয় এবং সে নিজেও সমুদ্রে ঝাঁপ দেয়। মূলত সে এখান থেকে পালিয়ে নেভির জাহাজে আসার চেষ্টা করছিল, কিন্তু তখনই জলদস্যুরা এটা টের পেয়ে ক্যাপ্টেনকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। এরপরে এক পর্যায়ে জলদস্যুরা তাকে আবার ধরে ফেলে। এরপরে ক্যাপ্টেনকে নৌকায় এনে প্রচন্ড মারধর করে। ওইদিকে নেভি বাহিনীরা প্ল্যান করে তারা মিউজকে $10 মিলিয়ন লোভ দেখিয়ে তাদের জাহাজে আনবে। তখন তারা মিউজকে এই বিষয়টি বললে মিউজ জাহাজে আসতে রাজি হয়ে যায়। তখন তারা আবারও ছোট্ট একটি নৌকায় করে মিউজকে আনতে যায়, কিন্তু এবার নেভি বাহিনীরা চালাকি করে ওই জলদস্যুদের নৌকায় এমন একটি ডিভাইস লাগিয়ে দেয় যেটা দিয়ে তারা ভেতরে সব কথা শুনতে পারবে এবং এর সাথে তারা নৌকার সাথে একটি দড়ি বেঁধে দেয় যাতে করে তাদের নৌকাটি যেন পালাতে না পারে। আর ক্যাপ্টেন ফিলিপসকে একটি বিশেষ ধরনের পোশাক পাঠায়। তো তখন ক্যাপ্টেন ফিলিপসও কিছু একটা আন্দাজ করে সেই পোশাকটি পরে নেয়। এরপরে তারা ওই জলদস্যুদের নৌকার উপর বিশেষ এক ধরনের আলো ফেলে, যার কারণে নৌকায় থাকা জলদস্যুরা কিছুই দেখতে পারছিল না এবং এরপরে তারা ওই দড়ির সাহায্যে জলদস্যুদের নৌকাটি টানতে থাকে। আসলে তাদের উদ্দেশ্য ছিল ওই নৌকায় থাকা বাকি জলদস্যুরা যখন তাদের নিশানায় চলে আসবে তখন তারা গুলি করে তাদেরকে মেরে ফেলবে। আর ক্যাপ্টেন ফিলিপসকে তারা যে পোশাকটি দিয়েছিল তার মাধ্যমে তারা চিনে ফেলবে যে সে কোথায় আছে। তো ক্যাপ্টেন ফিলিপসকে ওই বিশেষ পোশাকটি দেওয়ার কারণ ছিল এটাই। এরপরে ক্যাপ্টেন ফিলিপস কাগজে কিছু একটা লিখতে গেলে ওই জলদস্যুরা তাকে প্রচন্ড মারধর করতে থাকে। আর তখন ক্যাপ্টেন ফিলিপস একদমই ভেঙে পড়ে এবং সে আশাহত হয়ে যায়। তিনি ভাবেন এখানেই হয়তো তার জীবনের সমাপ্তি। তো এরপরে ওই জলদস্যুরা ক্যাপ্টেনকে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে এবং প্রায় গুলি করতেই যাবে, ঠিক সেই সময় নেভি তাদের নৌকাটি থামিয়ে দেয়, কারণ ওই জলদস্যুরা তাদের নিশানায় চলে এসেছে। আর ঠিক তখনই নেভি বাহিনীরা ওখানে থাকা 3 জন জলদস্যুকে একসাথে গুলি করে, যার ফলে তারা সেখানেই মারা যায়। এরপরে ওই নেভি বাহিনীরা ক্যাপ্টেন ফিলিপসকে খুবই সাবধানতার সাথে তাদের জাহাজে নিয়ে আসে এবং জাহাজে থাকা মিউজকে গ্রেপ্তার করা হয়। আর ওইদিকে এমন ভয়ানক এক ঘটনায় ক্যাপ্টেন ফিলিপস মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। এরপরে সে প্রায় 12 মাস মানে 1 বছর আর সমুদ্রে যায়নি। আর এইদিকে মিউজের 33 বছর কারাদণ্ড ঘোষণা করা হয়। তো এর মাধ্যমেই এই অসাধারণ মুভিটির এখানেই সমাপ্তি ঘটে। যাক, ফাইনালি আজকের এই মুভিটি শেষ হলো। তো যদি আমাকে জিজ্ঞেস করেন আজকের এই মুভিটি কেমন লাগলো, তাহলে আমি বলবো মুভিটি এক কথায় অসাধারণ ছিল। আর আপনারা জানেন কি, এই মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল $55 মিলিয়ন, যার বিপরীতে তারা আয় করেছিল $220 মিলিয়ন। যাই হোক, আজকের এই মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন এবং আপনারা চাইলে আমাদের মুভিও সাজেস্ট করতে পারেন। আরেকটি কথা, আমাদের ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় আমাদের সাপোর্ট করা উচিত, তাহলে আমাদের সাপোর্ট করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।